হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা শুভা গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একের এক, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? উত্তর, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন। একের দুই, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2-1, শুভার প্রকৃত নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে শুভার প্রকৃত নাম সুভাষিনী। 2-2, শুভার বাবা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে শুভার বাবা হলেন বাণীকণ্ঠ। 2-3, শুভা কোন গ্রামে বাস করত? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে শুভা চণ্ডীপুর গ্রামে বাস করত। 2-4, গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে শুভার বাড়ির গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলি নামে বন্ধুর কথা রয়েছে। 2-5, কে শুভাকে সু বলে ডাকত? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপ শুভাকে সু বলে ডাকত। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1, সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পের মূল চরিত্র শুভার সম্পর্কে প্রশ্নধৃত তুলনাটি করা হয়েছে। শুভা কথা বলতে পারে না, সকল অভিব্যক্তিতেই তার ঠোঁট নবীন কিশলয়ের মতো কেঁপে উঠত, তার মুখের মধ্যে ছেয়ে থাকত অসীম উদারতা ও গভীরতার অতল স্পর্শ। তাই বালক বালিকারা এক প্রকার ভয়ে তার সাথে খেলা করত না। দ্বিপ্রহর অর্থাৎ দুপুরবেলায় যেমন পথঘাট নির্জন এবং শব্দহীন হয়, সেভাবেই শুভার ভাষা ব্যবহারের অক্ষমতাকে লেখক নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন এই উপমা ব্যবহার করেছেন। 3-2, চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে চণ্ডীপুর গ্রামটি এক তন্নী নদী দিয়ে ঘেরা। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। গ্রামের দুধারের সকলের সঙ্গেই তার একটা না একটা সম্পর্ক আছে। দুধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়ে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কর্ম করে চলেছে। শুভার বাবা কালীপ্রসন্ন চণ্ডীপুর গ্রামেই বাস করতেন। 3-3, শুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কী রকম ছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পে শুভার মতো সর্বশী ও পাঙ্গুলিও নির্বাক ছিল, কারণ তারা ছিল শুভার গোয়ালের দুটি গাভী। শুভা সকল কথা বুঝতে পারলেও প্রকাশ করতে পারত না। এই গাভী দুটি ছিল তার অন্তরঙ্গ বন্ধু, তার পায়ের আওয়াজ তারা চিনত। তাই শুভা কখন তাদের আদর করছে আর কখন ভর্ৎসনা করছে তারা মানুষের অপেক্ষা ভালো বুঝত। তাই বলা যায় সর্বশী ও পাঙ্গুলির সাথে শুভার একটা আন্তরিক সম্পর্ক বর্তমান ছিল। 3-4, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। উত্তর, চণ্ডীপুর গ্রামের গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, কারণ এতে অনেকটা সময় কাটানো যায়। আর প্রতাপ যে কোনো কাজে
একটা সঙ্গী পেলে ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বশ্রেষ্ঠ। এই জন্যই প্রতাপ সুভার মর্যাদা বুঝত। সে সুভাকে সু বলে ডাকত। প্রতাপ পান খেত, তাই সুভা নিজে সেটি সেজে এনে তাকে দিত। 3-5 তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে একথা লেখক বলেছেন, তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে লেখক আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে সুভার মা বাবার সম্পর্কে একথা বলেছেন। সুভা জন্ম থেকেই বোবা ছিল। এই বোবা মেয়ের বিয়ের বয়স হওয়ায় সুভার বাবা মা চিন্তিত ছিলেন। তাছাড়া লোকে নিন্দা করা শুরু করেছিল। তাদের এক ঘরে করা হতে পারে এমন প্রস্তাবও উঠেছিল, কিন্তু তার মা বাবা সে কথা কলিকাতার পাত্রের কাছে অঙ্গতি রেখে সুভার বিবাহ দিল। এতে তাদের জাতীয় পরকাল রক্ষা হলো বলে লেখক কটাক্ষ করেছেন। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে লেখক বলতে চেয়েছেন, যে কোনো মানুষই প্রকৃতির অনুশাসন দ্বারা পরিচালিত। আর সুভা একটি বোবা মেয়ে, তার সঙ্গে প্রকৃতির যে একটি বিশেষ সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। আসলে সে তার সমস্ত ব্যথা বেদনা প্রকৃতির সঙ্গে ভাগ করে নেয়, কারণ প্রকৃতি নিজে কথা বলে না। বোবা হওয়ার কারণে প্রকৃতির ইঙ্গিত ভঙ্গি ভাষার সঙ্গেই সুভার একাত্মতা স্থাপিত হয়, আর এভাবেই মানুষের ভাষার অভাব প্রকৃতি পূরণ করে দেয়। 4-2 সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে জানা যায়, সুভার সঙ্গে মানুষের খুব একটা সম্পর্ক না থাকলেও মনুষ্যতর প্রাণীর সম্পর্ক তথা বন্ধুত্ব খুব ভালোই ছিল। সর্বশী ও পাঙ্গুলি নামে 2টি গাভী এবং একটি বিড়াল শাবক ও একটি ছাগল ছিল সুভার অন্তরঙ্গ বন্ধু। তারা যেমন সুভার দুঃখে দুঃখিত হতো, তেমনি সুভার আদর ভর্ৎসনা মিনতি সবই তারা বুঝতে পারত। সুভা যখন 2 হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত, তখন পাঙ্গুলি স্নেহের দৃষ্টিতে দেখে তার গা চেটে দিত। বাড়িতে কেউ কোনো কঠিন কথা বললে সুভা এই মুখ বন্ধু দুটির কাছে চলে আসত, আর তারাও যেন সহিউ শাস্ত্র দৃষ্টিতে কোনো এক অনুমান বলে সুভার মনোবেদনা বুঝতে পারত। তার কাছে এসে হাতে শিং ঘুষে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের গাভী ছাড়াও ছাগল এবং বিড়াল ছানাও ছিল সুভার বন্ধু। বিড়াল শিশুটি সুভার কোলে ঘুমোতে এলে সে তার ঘাড়ে ও পিঠে আঙ্গুল বুলিয়ে ঘুমের সহায়তা করত। 4-3 শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুভা গল্পে জানা যায়, শুক্লা দ্বাদশীর রাত্রিতে সুভার মন বেদনায় ভারাক্রান্ত ছিল। সে তার শয়নকক্ষ থেকে বাইরে এসে তার চিরপরিচিত নদীর তীরে ঘাসের শয্যায় লুটিয়ে পড়ে সেই নীরব ধরণী মাতাকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিল যে মা যেন তাকে যেতে না দেন। 2 বাহু বাড়িয়ে তিনি যেন তাকে ধরে রাখেন। তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ, কলিকাতায় সুভার বিবাহের জন্য পাত্র দেখা হয়েছিল, তাই তাকে কলিকাতায় যেতে হতো। সে তার এই গ্রাম ও বাল্য সঙ্গীদের ছেড়ে যেতে চায়নি। সে কথা বলতে পারে না, নিজের অক্ষমতা সে জানত, তাই বড় হয়ে ওঠার ফলে সমাজের কঠিন দৃষ্টিও সে বুঝতে পেরেছিল। তার চেনা পরিবেশ ছেড়ে সম্পূর্ণ অন্য জগতে সে ভালো থাকবে না, এই কথা সে বুঝতে পেরে মানসিক বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। 4-4 গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন আলোচনা করো। উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের একেবারে শেষ বাক্যটি হল, এবার তাহার স্বামী চক্ষু এবং কর্মেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। শুভা গল্পে বোবা মেয়ে শুভার জীবনের অনিশ্চয়তার কথা না ভেবে নিজেদের জাতীয় পরকাল রক্ষার জন্য পাত্রপক্ষকে লুকিয়ে শুভার বাবা বাণীকণ্ঠ তার বিয়ে দেন। তারা বোঝার চেষ্টাই করলেন না যে কথা বলতে না পারার অক্ষমতার কথা না জানলে শুভার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। আসলে লেখক শেষের এই বাক্যটির মাধ্যমে আমাদের সমাজকে ব্যঙ্গ ও বিদ্রূপ করেছেন, কারণ আমাদের সমাজ অনুশাসন অনুযায়ী পাত্র মেয়ে তথা পাত্রীকে চক্ষু কর্ণের দ্বারা পরীক্ষা করেই তবে বিবাহ করেন, কিন্তু শুভা কথা বলতে না পারায় তাকে শ্বশুর বাড়ি থেকে বিদায় দেওয়া হয়। তাই সমাজের অবস্থা বোঝাতে বাক্যটির প্রয়োজন অনিবার্য ছিল। শেষে বাক্যটির মধ্যে দিয়ে লেখক শুভার স্বামীর মানসিকতাকে কটাক্ষ করেছেন এবং এতে পাঠকের কাছে শুভার জীবনের করুণ পরিণতির এক ভবিষ্যৎ চিত্র তুলে ধরেছেন। এই কারণেই গল্পের শেষ বাক্যটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এনেছে। 4-5 মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও একটি গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো। উত্তর: মানুষ ও মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও দুটি গল্প হল প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত আদরিণী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ। আদরিণী ও মহেশ গল্পে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব ও ভালোবাসার কাহিনী বর্ণিত হলেও শুভা গল্পের প্রধান চরিত্র শুভা ছিল মানুষ। এই গল্পে শুভা মনুষ্যেতর প্রাণীদের ভালোবেসে তার বেদনার প্রকাশ ও ভাব বিনিময় করেছে। মনুষ্যেতর প্রাণীগুলির চরিত্র গল্পে প্রাধান্য পায়নি। 5 নম্বর, নিচের বাক্যগুলিতে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করে দেখাও। 5-1 সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। উত্তর: সে হয়ে যাবে কর্তাখণ্ড। নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন হয়ে যাবে ক্রিয়াখণ্ড। 5-2 সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। উত্তর: সে হয়ে যাবে কর্তাখণ্ড। সে আশা ত্যাগ করিয়াছিল, এটা হয়ে যাবে ক্রিয়াখণ্ড। নির্ভরশীল বাক্য হয়ে যাবে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে। স্বাধীন বাক্য হয়ে যাবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। 5-3 এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। উত্তর: এই বাক্যহীন মনুষ্যের, এটা হয়ে যাবে কর্তাখণ্ড, মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, এটা হয়ে যাবে ক্রিয়াখণ্ড। 6 নম্বর, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 6-1 শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর: যখন শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। 6-2 বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর: যদিও বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়াছিল তবুও শয়ন গৃহে তামাক খাইতেছিল। 6-3 বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকোবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। একটি জটিল বাক্যে পরিণত করো। উত্তর: যদিও বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই তবুও তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। 6-4 প্রকৃতি যেন তাহার ভাষা অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। একটি সরল বাক্যে পরিণত করো। উত্তর: প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দিয়া
তাহার হইয়া কথা কয়। 7 নম্বর, শূন্যস্থান পূরণ করো। অনুবাদ, অনুবাদ, অনুগমন, অনুগমন, প্রদীপ, প্রদীপ, প্রভাব, প্রভাব, প্রবাদ, প্রবাদ, দিক বিদিক, দিকযোগ বিদিক, গৃহস্থ, গেরস্থ, পঞ্জিকা, পাঁজি।